আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা একটু নতুন ধর্মী প্লেলিস্ট নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকে যেই টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি। তো দেখো এইচএসসি লেভেলে বলো, অ্যাডমিশনে বলো, এই ২ সেক্টরেই তোমার এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে এইচএসসিতেও বেশ ভালো সিকিউ এমসিকিউ আসে। প্লাস অ্যাডমিশনে গেলে বেশ কঠিন টাইপের কিছু ম্যাথ কিন্তু ফেস করতে হয়। তাই না? তো আজকে আমরা এই চ্যাপ্টারটা একদম বেসিক টু প্রো লেভেলে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এইজন্য দেখো আমি কিন্তু অলরেডি তোমার হচ্ছে আমার এটার নাম দিয়েছি। এই যে আমার এই কোর্সটার নাম দিয়েছি দেখো। স্পেসিফিক্যালি এটা হচ্ছে যেহেতু তোমাদের ফ্রি প্লেলিস্ট আকারে যাবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের একদম বেসিক টু প্রো যা শেখা লাগে, বেসিক থেকে প্রো হওয়ার জন্য যা শেখা লাগে, যত অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগে, আমরা কিন্তু সেগুলো আজকে চেষ্টা করব। ঠিক আছে? তো এই প্লেলিস্টের এটা কিন্তু প্রথম ক্লাস। ঠিক আছে? তো প্রথম ক্লাসে আমরা শুরু করব হচ্ছে তোমার স্পন্দন গতি, ঠিক আছে? সরল ছন্দিত গতির অন্তরক সমীকরণ এবং আরও বেশ কিছু জিনিস যেগুলো আছে, ঠিক আছে? সেগুলো দেখব, প্লাস হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে? তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে আব্দুল আল কাবিদ, আমার ডাকনাম হচ্ছে শাকিল। আমি হচ্ছে বুয়েট 17 ব্যাচ। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তো প্রথমেই বলি আজকের ক্লাসটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার 1। ঠিক আছে? আজকের এই ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 1। ওকে? সো এই ক্লাসটা যদি কেউ না করে পরবর্তী ক্লাসগুলোতে যাও তাহলে কিন্তু তোমাদের বেসিকই ক্লিয়ার হবে না। ঠিক আছে? এইজন্য বলবো একদম শুরু থেকেই ক্লাসগুলো ফলো করতে। এগুলো আমাদের ইউটিউবে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে। তোমরা কিন্তু ক্লাসগুলো ফ্রিতেই পাচ্ছ এবং খুবই আ ইম্পর্টেন্ট ক্লাসগুলো হবে। বিকজ এখানে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যা করা লাগে, যত কনসেপ্ট শেখা লাগে, যত ম্যাথ করা লাগে, ঠিক আছে? আমরা কিন্তু করব। যাতে করে এইচএসসির সিকিউ এমসিকিউ তুমি ভালোভাবে আনসার করতে পারো। প্লাস অ্যাডমিশনে গেলে ওই টাইমেও তোমরা যেন ম্যাথ দেখে ঘাবড়ে না যাও এবং ইজিলি যেন ম্যাথ সলভ করতে পারো। ঠিক আছে? তো আমাদের প্রথমে যেটা আমরা শিখব সেটা হচ্ছে দেখো সরল ছন্দিত স্পন্দনের অন্তরক সমীকরণ। ওকে, তাহলে দেখো যদি আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? সরল ছন্দিত গতি। আচ্ছা, তো এটার কনসেপ্টটা কেমন দেখো। যদি আমি একটা স্প্রিং নেই এখানে, এই মনে করে একটা স্প্রিং নিলাম, ঠিক আছে? এই ধরো আমি কি করতেছি, বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে নিচের দিকে টানতেছি। ধরো এফ বলে নিচের দিকে টানলাম, ঠিক আছে? তাহলে বস্তুটা কি হবে, কাঁপাকাঁপি শুরু করবে না? ধরো বস্তুটা হচ্ছে উপরের দিকে যাবে, যখন আমি নিচের দিকে বল প্রয়োগ করব, নিচের দিকে টেনে ধরে রাখবো, বস্তুটা কিন্তু উপরের দিকে জাম্প করে উঠবে, তাই না? তাহলে ধরলাম উপরের দিকে তার সরণ হবে এক্স পরিমাণ। আবার যখন সেটা উপরের দিকে বল প্রয়োগ করবে তখন কিন্তু বস্তুটা নিচের দিকে সরে আসবে, তাই না? তার মানে আমরা এখান থেকে বলতে পারি কিনা যে বল যেটা প্রয়োগ করা হয়েছে বা প্রযুক্ত বলটা কিন্তু সরণের ঋণাত্মকের সমানুপাতিক, তাই না? তাহলে বলতে পারি আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রযুক্ত বল সরণের ঋণাত্মকের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে হচ্ছে তার বিপরীতে সরণ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে কিন্তু তোমার সরল ছন্দিত গতি বলা হয়। ঠিক আছে? অর্থাৎ সহজ ভাষায় তুমি যদি বল যেদিকে প্রয়োগ করো, তুমি একদিকে বল প্রয়োগ করছো, বস্তুটা কিন্তু এরকম কাঁপাকাঁপি করবে। ঠিক আছে? এদিক ওদিক ছোটাছুটি করবে। ঠিক আছে? ওকে, তাহলে বলা যায় যে প্রযুক্ত বল সরণের ঋণাত্মকের সমানুপাতিক। তাহলে দেখো তো এখান থেকে আমরা বলতে পারি কি না, এফ ইকুয়ালস টু এম এ, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে মাইনাস কে এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ঠিক আছে? ত্বরণের সাথে তাহলে আমরা সরণের একটা সম্পর্ক করতে পারছি, তাই না? আচ্ছা, এবার এখানে একটা কিন্তু ফর্মুলা তোমরা নিশ্চয়ই শিখে আছো যে এইটুকুর ভ্যালু কত হয় আসলে।
ওকে, তো এটুকু ভ্যালু আমি বলে দিই। এটুকুর ভ্যালু হচ্ছে এরকম, ওমেগা এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক। এটাই ইকুয়ালস টু হয় √k/m, ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক ইকুয়ালস টু √k/m। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না এভাবে যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু ওমেগা ধ্রুবক, কৌণিক কম্পাঙ্ক ফিক্স থাকবে, তাহলে আমরা বলতে পারি না যে a সমানুপাতিক মাইনাস এক্স। এই দেখো, এটাই কিন্তু আমাদের সরল সন্ধিত গতির প্রধান শর্ত, ঠিক আছে, সরল সন্ধিত গতির প্রধান শর্ত, অর্থাৎ ত্বরণটা সরণের ঋণাত্মকের সমানুপাতিক হবে, ঠিক আছে, ত্বরণটা সরণের ঋণাত্মকের সমানুপাতিক হবে। আচ্ছা, এখন তুমি যদি বলো এটা গ্রাফ শিখতে চাই আমি, এটা তুমি গ্রাফ শিখতে চাও, তাহলে কিভাবে গ্রাফটা করবা? দেখো তো, যদি এটা গ্রাফ শিখতে চাও তাহলে আমরা এইভাবে গ্রাফটা করতে পারি। ধরো এটা হচ্ছে এক্স, এটা মনে করো ওয়াই অক্ষ বরাবর দিব। সবসময় মনে রাখবা বাম দিকেরটা যাবে ওয়াই অক্ষ বরাবর এবং ডান দিকেরটা যাবে এক্স অক্ষ বরাবর, এই, ঠিক আছে। এখন দেখো তো এটাকে কি অনেকটা এভাবে তুলনা করা যায় কিনা, তুলনা এভাবে করা যায় কিনা, যে ধরো y ইকুয়ালস টু m ইন্টু এক্স, তাই না? যেখানে খেয়াল করো তো, এই যে মাইনাস ওমেগা স্কয়ার, এটাকে কি আমরা m বলতে পারি কিনা দেখো তো, এটাকে আমরা m বলতে পারি কিনা? নিশ্চয়ই পারি, তাই না? যদি আমরা a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স এর সাথে তুলনা করি, তাহলে y ইকুয়ালস টু mx বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো এখানে ঢালটা আসলে কেমন। ঢালটা হচ্ছে মাইনাস না, মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে ঢালটা হচ্ছে ঋণাত্মক। ঢাল যেহেতু ঋণাত্মক, তাহলে আমরা কি বলতে পারি? আমরা গ্রাফটা এইভাবে আঁকতে পারি। এটা কিন্তু মূল বিন্দুগামী রেখা সমীকরণ, কিন্তু ঢালটা হইছে কি ঋণাত্মক, সো গ্রাফটা হবে এই রকম টাইপের, নিম্নগামী, হ্যাঁ, নিম্নগামী হবে আমাদের গ্রাফ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের a সমানুপাতিক x এর জন্য সরলরেখা। এটাকে না হয় আমি সুন্দর করে দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এই নাও, ঠিক আছে, এই তো, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফ, অর্থাৎ a সমানুপাতিক মাইনাস এক্স, তার গ্রাফটা হচ্ছে এরকম। যেহেতু ঢালটা ঋণাত্মক কিন্তু মূলবিন্দুগামী রেখা সমীকরণ y ইকুয়ালস টু mx, তাই না? সো ঢাল ঋণাত্মক হওয়ার কারণে এরকম নিম্নমুখী হলো, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা এটা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি শিখলাম দেখো, এখান থেকে শিখলাম যে তোমার সরল ছন্দিত গতির প্রধান শর্তটা আসলে কি, ঠিক আছে না? সরল ছন্দিত গতির প্রধান যে শর্ত সেটা হচ্ছে a সমানুপাতিক মাইনাস এক্স, সরণের ঋণাত্মকের সমানুপাতিক। এটা হলো সরল ছন্দিত গতির প্রধান শর্ত, ঠিক আছে। ওকে, এখন এই যে বেসিকটা শিখলাম না, এই বেসিকের উপর আমরা চলো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। ওকে, আসো এই বেসিকের উপর একটা প্রবলেম আমরা দেখে নেই। এই যে দেখো, প্রশ্নটা পড়ো। সরল দোলন গতিসম্পন্ন একটি বস্তুর সরণের সাপেক্ষে ত্বরণের গ্রাফ। একটু আগে শিখলাম না সরণের সাপেক্ষে ত্বরণের গ্রাফ, কি শিখলাম একটু আগে বলো তো? এরকম শিখলাম কিনা দেখো তো, এইদিকে ছিল হচ্ছে ত্বরণ, এইদিকে ছিল হচ্ছে সরণ। তাহলে গ্রাফটা কেমন ছিল? গ্রাফটা এরকম ছিল না, মূলবিন্দুগামী রেখার সমীকরণ, কিন্তু সেটা নিম্নমুখী, তাই না? তাহলে এটা কি একটা সরল রেখা না? তাহলে গ্রাফটা নিশ্চয়ই কি হবে? সরল রেখা হবে, ঠিক আছে না? একটু আগে শিখলাম আমরা যে a সমানুপাতিক মাইনাস এক্স, তাহলে এটাকে বলছিলাম কি y
ইকুয়ালস টু এম ইন্টু এক্স, কারণ এখান থেকে আমরা বলছিলাম এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ছিল। তাহলে এটাকে আমরা যদি তুলনা করি ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে, তাহলে গ্রাফটা কেমন পাচ্ছি? যেহেতু ঢালটা ঋণাত্মক, সো গ্রাফটা হচ্ছে কেমন এরকম নিম্নমুখী, বাট মূলবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে যদি তোমার এখানে এরকমও বলতো সরল রেখা, অথবা যদি এরকম বলতো মূলবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? এই তো দুইটাই কিন্তু কারেক্ট। সরলরেখা বললে সরলরেখা, আর যদি আরো স্পেসিফাই করে বলতে হয় তাহলে কি বলবো? মূলবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে দেখো আমরা কনসেপ্টও বুঝছি, আমরা কিন্তু ম্যাথও বুঝে নিব সাথে সাথে, যাতে করে তোমাদের পুরো বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা এবার তাহলে নেক্সট কনসেপ্টে চলে যাব। ওকে, এবার আমরা দেখব অন্তরক সমীকরণ, সিম্পল হারমোনিক মোশন এর অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। আচ্ছা, তাহলে এটুকু কি শিখলাম? এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন এই মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলে এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, খেয়াল করো তো, এ হচ্ছে ত্বরণ, তাই না? ত্বরণকে কি বলা যায়? সরণের দ্বিতীয় অন্তরীকরণের ফলের মান হচ্ছে ত্বরণ, তাই না? বা সরণকে দুইবার অন্তরীকরণ করলে পাওয়া যাচ্ছে ত্বরণ, রাইট? তাহলে কনসেপ্ট একটু দেখো তো, যদি আমি এভাবে বলি যে দেখো বেগের জন্য কি ছিল বলতো? ডি ডিটি অফ এক্স, ঠিক আছে? ডিটি অফ এক্স, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে বেগ পাবো। আচ্ছা, আর ত্বরণ কি ছিল? সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণের মানে হলো ত্বরণ। এখন বেগের অন্তরীকরণ মানে কি লেখা যায় বলতো? ডি ডিটি অফ ভি মানে কি ছিল? ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, ঠিক আছে? অর্থাৎ সরণকে প্রথমবার অন্তরীকরণ করলে যে ফলটা পাবা, অর্থাৎ ডিএক্স বাই ডিটি, সেটাকে যদি আবারও অন্তরীকরণ করা হয়, মানে দ্বিতীয়বার অন্তরীকরণ করা হয়, তাহলেই তুমি ত্বরণটা পেয়ে যাচ্ছ। ওকে, এটাকেই লেখা হয় কিভাবে জানো? এটাকে লেখা হয় ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার। এই তো, এই যে স্কোয়ার স্কোয়ার দেখছো না, এটা মানেই হলো দ্বিতীয় অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে এ ইকুয়ালস টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এইটাই হলো ত্বরণের সাথে সরণের অন্তরীকরণের মাধ্যমে সম্পর্ক। ওকে, তাহলে এবার আমরা লিখে ফেলি। একে কি লিখবো তাহলে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই তো, এটাই হচ্ছে অন্তরক সমীকরণ, সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন এর অন্তরক সমীকরণ। ঠিক আছে? এই তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে সরল সন্ধিত গতির অন্তরক সমীকরণ। ওকে, তো আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে বলছি আমরা কি? সরণের দ্বিতীয় অন্তরীকরণ বা অন্তরফল বা অন্তরীকরণের মান, সরণের দ্বিতীয় অন্তরীকরণ, সেটার মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এবং সেটাই হলো ত্বরণ। ঠিক আছে? ওকে,
এখন এই যে অন্তরীণ সমীকরণ আমরা পেলাম, এই যে অন্তরীণ সমীকরণটা আমরা পেলাম, দেখো তো এই অন্তরীণ সমীকরণ নিয়ে এবার আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। এইটা ব্যবহার করে কয়েকটা ম্যাথ আমরা সলভ করি। চলো একটু এটার রূপটা দেখে নাও তো। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তার সাথে কি কোনো সহগ আছে এক ছাড়া? শুধু এক আছে, তাই না? আচ্ছা, আবার এখানে প্লাস ওমেগা স্কোয়ার এক্স আছে ইকুয়ালস টু 0। তাহলে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার তার সহগ হচ্ছে 1 হতে হবে সবসময়, এবং ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 হবে, তাই না? তাহলে এই রূপটাই আনতে হবে যখন আমরা কোনো ম্যাথে এই ধরনের ম্যাথগুলো যখন করব, কোনো একটা ম্যাথে যখন এটা অ্যাপ্লাই করব, তখন এই রূপেই থাকা লাগবে, না হলে কিন্তু ম্যাথটা করা যাবে না। তাহলে ধরো যদি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সঙ্গে কোনো সহগ গুণ আকারে থাকে, লাইক 3 4 5 যেটাই হোক না কেন, তুমি কি করবা, সেটা দিয়ে ভাগ করে দিবা, যাতে করে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সহগটা সবসময় 1 থাকে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলো ম্যাথ করি। এই ধরো একটা ম্যাথ পাইছি, আসো ম্যাথ সলভ করি। ওকে, কি বলছে দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস টু 0 সমীকরণ থেকে কৌণিক কম্পাঙ্কের মান নির্ণয় করো। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক কি শিখলাম? ওমেগা, তাই না? একটু আগে বললাম না কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। তাহলে আসো সলভ করি। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার যদি আমি বলি যে এটাকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে, পাই, দেখো তো কি পাচ্ছি তুলনা করে। এটার সহগ 1, এখানেও সহগ আকারে কত 1 আছে, তাই না? আচ্ছা, তাহলে কোনো পরিবর্তন করতে হবে না। এটা 9 আছে, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি না যে ওমেগা স্কোয়ারের মান হবে কত 9? তাহলে বলা যায় এখন ওমেগা স্কোয়ারের মান হবে কত 9, তুলনা করে পেয়েছি। তাহলে ওমেগাটা কি কৌণিক কম্পাঙ্ক না? তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হবে, √9, মানে হচ্ছে 3 এত রেডিয়ান পার সেকেন্ড। এই তো, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখানে মনে রাখবা ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, ঠিক আছে, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে দেখো এই ধরনের ম্যাথ আসছে কোথায়, অ্যাডমিশনে, ইজিলি কিন্তু সলভ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এখন এই সেম ক্যাটাগরির দু একটা ম্যাথ ধরো আমি চেষ্টা করি। চলো আমরা একসঙ্গে চেষ্টা করি। ওকে, আমি দু একটা ম্যাথ দিতেছি, যদি আমরা একসাথে চেষ্টা করব, সো দেখি আমরা পারি কিনা। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে একটা সরল সন্ধিত গতি অন্তরক সমীকরণ দেওয়া আছে, আমাদের তিনটা জিনিস বের করতে বলছে। নাম্বার 1, ধরো আমাদের বের করতে বলছে কৌণিক কম্পাঙ্ক, নাম্বার 2 শুধু কম্পাঙ্ক, and নাম্বার 3 পর্যায়কাল। ভালো করে লিখে দিই তাহলে বুঝতে ইজি হবে।
এই তো, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। ওকে, এই এক্সট্রা ম্যাথগুলো আমি তোমাদের করাবো, এগুলো যদিও স্লাইডে নাই, বাট এগুলো তোমার এইচএসসিতে লাগবে, বোথ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। ঠিক আছে, আমরা কিন্তু দুই ক্যাটাগরি ম্যাথই করব, এইচএসসির জন্য যা আসতে পারে সেটাও সলভ করব, প্লাস অ্যাডমিশনে যা আসতে পারে ওই ধরনের ম্যাথগুলোও কিন্তু সলভ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অন্তরক সমীকরণ দেওয়া আছে, আমাদের তিনটা জিনিস বের করতে বলছে। তো প্রথমে তোমাদের একটু পার্থক্যটা বুঝাই। যখন কৌণিক কম্পাঙ্ক বলবে সেটা হবে ওমেগা, যখন শুধু কম্পাঙ্ক বলবে সেটাকে হবে এফ ফ্রিকোয়েন্সি, আর যখন পর্যায়কাল বলবে তখন সেটা হবে টি। এই তো, তাহলে ওমেগা বের করব প্রথমে, তারপর এফ, তারপর হচ্ছে টি বের করব। ঠিক আছে, দেখো এই ম্যাথগুলো করার মাধ্যমে কি হবে, অনেক ফর্মুলা কিন্তু আমাদের ইউজ হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবা যে কোন ম্যাথের জন্য কোন ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, তাহলে চলো সলভ করি। ওকে, তাহলে আমরা ধরো তিনটা ভাগ করে ফেলি। সরি, ওকে, এবার আমরা প্রথমে 1 নাম্বার দিয়ে শুরু করি। আসো, কি বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে আগে তুলনা করো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে তাহলে তুলনা করে কি পাচ্ছি দেখো তো, ওমেগা স্কোয়ার মানেই হচ্ছে 25 না, তাহলে বলতে পারি ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 25। তাহলে বলা যায় কিনা যে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, দেখো কৌণিক কম্পাঙ্ক কিন্তু জাস্ট সমীকরণের সাথে তুলনা করে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওমেগা হবে 5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার কম্পাঙ্ক নাম্বার 2। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক বের করতে হবে, ফর্মুলা কি দেখো, ওমেগা ইকুয়ালস টু 2 পাই ইন্টু এফ, এটা হলো ফর্মুলা। এই যে ফর্মুলাগুলো ইউজ করছি এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, যাতে করে পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এফ ইকুয়ালস টু লেখা যায় ওমেগা বাই 2 পাই। ঠিক আছে, ওমেগার মান কত পেলাম 5 ডিভাইডেড বাই 2 পাই, এত হার্টজ। এই তো, তোমরা ক্যালকুলেশন করে নিবা 5/2 পাই কত হয়, ক্যালকুলেশন করে নিবা। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক চলে আসলো। এবার বের করতে বলছে কি পর্যায়কাল। আচ্ছা, তাহলে পর্যায়কাল সম্পর্ক কি, ওমেগা ইকুয়ালস টু আসলে 2 পাই এফ ইকুয়ালস টু বলা যায় 2 পাই বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ ইকুয়ালস টু 2 পাই বাই টি। ঠিক আছে, আরো সহজভাবে বলতে গেলে এফ ইকুয়ালস টু 1 বাই টি। এই তো, তোমার যেটা দিয়ে ইচ্ছা তুমি কিন্তু ম্যাথটা সলভ করতে পারো। ওকে, আচ্ছা তাহলে যেহেতু আমরা এফ পেয়ে গেছি তাহলে এফ দিয়েই করি। সো টি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এফ, 1 বাই এফ মানে কত 2 পাই বাই 5, তাহলে সো 1 বাই 5 বাই 2 পাই, তাই না, এটা উল্টে যাবে, তাহলে হবে 2 পাই বাই 5 এত সেকেন্ড। এই তো, ঠিক আছে, এটা আমাদের পর্যায়কাল চলে আসলো। ওকে, তাহলে দেখো এই ধরনের ম্যাথ কিন্তু তোমার সিকিউ বা এমসিকিউতে আসতে পারে, যদিও সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফর এমসিকিউ, এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, তাহলে ফর্মুলা শিখে ফেললাম, ম্যাথে কিভাবে ইউজ করব সেটাও দেখে নিলাম। আচ্ছা, এবার আরেক ধরনের ম্যাথ যদি করতে হয়, ধরো যেগুলো ম্যাথ আমি দেখাবো, ঠিক আছে, এগুলো কিন্তু একটু নতুন ম্যাথ, একটু নতুনত্বের ছোঁয়া আছে। ঠিক আছে, এগুলো কেন তোমাদের দেখাচ্ছি, যাতে করে যদি এইচএসসিতে আসে, কারণ এগুলো কিন্তু কনসেপচুয়াল,
যদি এইচএসসিতে আসে তাহলে যেন কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে এবং ম্যাথগুলো সলভ করতে পারো। আর অ্যাডমিশনে তো এই ধরনের ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট ম্যাথ দেখো। এবার যে ম্যাথটা আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2, ধরো সিম্পল হারমোনিক মোশন এ একটি কণার বা বস্তু কণার, যেটাই বলো আর কি, ত্বরণ ও সরণের লেখচিত্র প্রদত্ত লেখচিত্র দ্বারা প্রকাশিত হলে দোলনকাল কত হবে? এই মনে করো হচ্ছে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এটা এমসিকিউ টাইপের প্রশ্ন। তো ধরো অপশন দেওয়া আছে π/4, তারপরে হচ্ছে π/2, সি দেওয়া আছে হচ্ছে পাই, আর ধরো ডি দেওয়া আছে হচ্ছে 2π। ওকে, ঠিক আছে। আর গ্রাফটা দেওয়া আছে এরকম, ধরো পাশেই গ্রাফটা দেওয়া আছে। এই, ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে গ্রাফ, এরকম গ্রাফ দেওয়া আছে। যদি গ্রাফ বলা নাও থাকে, অলরেডি কিন্তু গ্রাফের কনসেপ্ট তোমাদের শিখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এইরকম ম্যাথ একটা বলা আছে, কি বলছে? সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সলনচলিত গতি এর একটি কণার ত্বরণ ও সরণের লেখচিত্র প্রদত্ত লেখচিত্র দ্বারা প্রকাশিত হলে দোলনকাল মানে হচ্ছে টি বের করতে হবে, তাই না? অর্থাৎ পর্যায়কালটা কত? ওকে, তাহলে আসো সলভ করি। খেয়াল করো তো, এই যে গ্রাফটা, এটা অ্যাকচুয়ালি কিসের গ্রাফ ছিল? y = mx এর না? অর্থাৎ মূলবিন্দুগামী রেখা সমীকরণ, রাইট? তাহলে এই পুরা কোণটা ছিল কত? 90, ঠিক আছে? এটা কি করবে? 90টাকে একদম অর্ধেক করে ফেলবে, তার মানে এই কোণটা হবে 45 ডিগ্রি। এই তো, ঠিক আছে? কোণের পরিমাণ হচ্ছে কত? 45 ডিগ্রি। এটা হলো কোণের পরিমাণ থিটা। আচ্ছা, অবশ্যই মনে রাখবা এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এই যে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। আর ঘড়ির কাঁটার দিকে গেলে কোনটা কি হবে? অবশ্যই ঋণাত্মক হবে না? তাহলে আমরা বলবো এখানে অ্যাকচুয়ালি থিটার মানটা কত হবে? থিটা ঋণাত্মক হবে, অর্থাৎ -45 ডিগ্রি হবে, ঠিক আছে? এই তো, এই ভুলটা করা যাবে না, থিটা কিন্তু -45 হবে। ওকে, আচ্ছা এটাকে ভালো করে লিখে দিই, সর্বোচ্চ ইজি হয়। থিটা হবে -45 ডিগ্রি। ওকে, তাহলে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে এবার আমরা ম্যাথ করি। আর এইটার সমীকরণটা কি ছিল বলো তো? সমীকরণ ছিল না এরকম যে a = -ω² x। তার মানে অ্যাকচুয়ালি ঢালের মানটা কত? ঢালের মানটা হচ্ছে -ω², তাই না? তাহলে আমরা বলতে পারি কিনা যে ঢাল m = tan থিটা। এখন tan থিটা, থিটার মান কত? -45, তাই না? তাহলে -45
ডিগ্রি। -45 মানে হচ্ছে কত? -1। এখন এই ঢালটা আসলে কিসের ঢাল? মাইনাস ওমেগা স্কয়ারের ঢাল, তাই না? কারণ y ইকুয়ালস টু mx, এটা অ্যাকচুয়ালি a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x, এই সমীকরণকে মিন করছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি না যে ওমেগা স্কয়ারের মান হবে 1। তাহলে এখান থেকে বলা যায় ওমেগা ইকুয়ালস টু হবে কত? 1। ঠিক আছে, ওমেগা ইকুয়ালস টু পাচ্ছি কত? 1। ওকে, এখন বের করতে বলছি কি দোলনকাল বা পর্যায়কাল। তাহলে আসো, ওমেগা ইকুয়ালস টু কি শিখছিলাম? 2 পাই বাই টি, তাই না? তাহলে আর গুণ করে দাও, তাহলে টি ইকুয়ালস টু হবে কত? 2 পাই এত সেকেন্ড। এই তো ডান। তাহলে দেখো, আমরা গ্রাফ অ্যানালাইসিস করেও কিন্তু এই ধরনের ম্যাথ যদি আসে কখনো, সেগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে 2 পাই। ঠিক আছে, এই তো 2 পাই হবে আনসার। ওকে, তাহলে দেখছো এগুলো কিন্তু খুবই বেসিক কনসেপ্ট, বাট আমরা কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলছি কারণ আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, তাই না? ওকে, এবার তোমাদের যে ম্যাথের কনসেপ্ট দিব সেটা হচ্ছে ধরো যদি কোনো একটা গতি সমীকরণ আমরা বলি, সিম্পল হারমোনিক মোশন এর গতি সমীকরণ। ঠিক আছে, গতি সমীকরণ। তো একটু চিন্তা করো তো গতি সমীকরণ আসলে কেমন হবে। যদি আমি এটার তরঙ্গ আকার চিন্তা ভাবনা করি বা তরঙ্গ আঁকার চেষ্টা করি, তাহলে তরঙ্গটা কেমন হবে দেখো তো। যদি এই রকম দেই, অর্থাৎ ধরো এই বরাবর দিলাম এটা হচ্ছে এক্স, আর এই বরাবর দিলাম হচ্ছে আমরা টি, বা সময় দিলে ভালো হয় স্মল টি। এই তো, ঠিক আছে, এটা হচ্ছে সরল সন্ধিত গতির সমীকরণ বা তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, তো এটা কখন হবে মনে রাখবা, যখন এটা সাইন তরঙ্গ হবে। সাইন তরঙ্গ, তো কিভাবে বুঝলাম সাইন তরঙ্গ হবে? সাইন তরঙ্গ তখনই হবে যখন এখানে যে মানটা থাকবে, অর্থাৎ যদি বলি এইভাবে এক্স ইকুয়ালস টু এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে গতি সমীকরণ। ঠিক আছে, খেয়াল করে দেখো তো, যদি তোমার এই মানটা অর্থাৎ ওমেগা টি প্লাস ডেল এই মানটা 0 হয়ে যায়, ঠিক আছে 0 হয়ে যায়, তাহলে কত হবে? যদি এই মানটা 0 হয়ে যায় তাহলে কত হবে দেখো তো একটু। ওমেগা টি প্লাস ডেল ইকুয়ালস টু 0 হলে কি পাচ্ছি আমরা? সাইন 0। সাইন 0 মানে 0, তাই না? এ ইন্টু সাইন 0, সাইন 0 মানে 0। এই তো, তাহলে বুঝতে পেরেছো এই বিন্দুতে ওমেগা টি প্লাস ডেল 0 হবে, দ্যাটস ওয়াই এই বিন্দুতে সরণটাও কত হবে? 0 হবে। এক্স ইকুয়ালস টু এ ইন্টু সাইন 0, সাইন 0 মানে 0। ওকে, এখন এটা তো গেল তোমার, আমরা এইটুকু প্রুফ করতে পারলাম যে আসলে এটা কিসের তরঙ্গ ছিল? সাইন তরঙ্গ ছিল, তাই না? কারণ সাইনের বৈশিষ্ট্য মেনে চলছে। আচ্ছা, আবার ধরো ওমেগা টি প্লাস ডেল যদি হচ্ছে তোমার 90 হয়, যদি 90 হয়, ফর এক্সাম্পল ধরো ওমেগা টি প্লাস ডেল যদি হচ্ছে তোমার পাই বাই 2 হয়, 90 হয়, 90 হলে আমরা কি শিখেছিলাম? সাইন 90 মানে 1, তাই না? তাহলে সেক্ষেত্রে বলা যায় না যে এক্স ইকুয়ালস টু হবে এ ইন্টু 1। এই তো, অর্থাৎ সাইন 90 মানে কত? 1। তাহলে তখন মানটা কত হবে? এইখানে হবে, এই যে। ঠিক আছে, এইটুকুকে বলা হচ্ছে কি? এইটুকুকে বলা হচ্ছে সর্বোচ্চ সরণ অথবা বিস্তার। এইগুলোকে বলা হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার। এটা উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, মনে রাখবা উপরের দিকে হলে হবে প্লাস এ, আর যদি নিচের দিকে তুমি নাও বা নিচের দিকে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হবে মাইনাস এ। ঠিক আছে,
মাইনাস এ, এই তো। ওকে, তাহলে এইভাবে আমরা কনসেপ্টগুলা করব। এবার দেখো তো, যদি আমরা আর একটু ডিপে যেতে চাই, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ল্যামডা, তাই না? সবাই একটু ভালো মতো খেয়াল করো, এইটুকু হচ্ছে আমাদের ল্যামডা, ঠিক আছে কিনা? নতুন একটা কালার নেই, মনে করো এটা দিলাম। হ্যাঁ, ধরো এইখান থেকে এই পর্যন্ত এইটুকুকে আমরা বলবো হচ্ছে ল্যামডা, ঠিক আছে? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটাকে আমরা বলবো ল্যামডা। আরো হতে পারে, কিভাবে হতে পারে? যদি আমরা এই বিন্দু থেকে নেই, ধরো এইখান থেকে এইখানে পর্যন্ত নিলাম, ঠিক আছে, এটাও কিন্তু হবে ল্যামডা। এখান থেকে এইটুকু নিলে এটাও হবে ল্যামডা, ঠিক আছে, এটা হবে ল্যামডা, এই তো। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ল্যামডা। তো ল্যামডা কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন ল্যামডার সাথে পর্যায়কালে যে সম্পর্কটা, এটা তোমাদেরকে একটু আমি দেখাই, আসো। তো ধরো যদি এরকম আমরা বলি যে ল্যামডা এই তরঙ্গ দৈর্ঘ্যে দশা পরিবর্তন বা দশা কোণ হয় 2π, ঠিক আছে? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনে দশা কোণটা হবে কত? 2π, ঠিক আছে? আচ্ছা, এবার যদি 1 মিটার হয় বা এককের জন্য কত হবে দেখো তো? 2π বাই ল্যামডা। আচ্ছা, আর যদি আমরা জাস্ট র্যান্ডম বললাম যে ধরো এক্স হচ্ছে আমাদের একটা দূরত্ব, এই দূরত্বে দশা কোণ বা দশা কোণের পরিবর্তন কত হবে? 2π বাই ল্যামডা ইন্টু এক্স, ঠিক আছে? এটাই হচ্ছে, তাহলে কি বলা যায় আমরা? এটাকে কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি দশা পরিবর্তন বা দশা কোণ, যেটা তুমি বলো আর কি, অর্থাৎ ডেল, ঠিক আছে? ডেল দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে এখন বলা যায় কিনা যে অতএব ডেল ইকুয়ালস টু 2π বাই ল্যামডা ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে বলা যায় না ডেল বাই 2π ইকুয়ালস টু এক্স বাই ল্যামডা, এই তো। এটা হলো তোমার দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক, এই তো, ঠিক আছে? এখানে এক্সটাকে আমরা বলবো পথ পার্থক্য, আর ডেল হচ্ছে আমাদের দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য বাই কোণ, কারণ দশাটা হচ্ছে কোণ, তাই না? ইকুয়ালস টু পথ পার্থক্য বাই ল্যামডা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আশা করি সরল সন্ধিত গতিতে আমরা কিভাবে ল্যামডাকে প্রকাশ করি এটা বুঝতে পেরেছো। ল্যামডা দূরত্ব অতিক্রমের জন্য দশা কোণের কতটুকু পরিবর্তন হয় এটা আশা করি আইডিয়া হয়ে গেছে, তাই না? তাহলে এভাবেই কিন্তু আমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারবো বা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, এখন ধরো যদি আমি আরেকটু এটা ক্লিয়ার করতে চাই, এই কনসেপ্টটাকে যদি আরেকটু ক্লিয়ার করতে চাই যে ল্যামডা দূরত্ব অতিক্রমে কেন 2π হচ্ছে, অন্য কিছু কেন হচ্ছে না, দেখো। ওকে, তো ধরো আমি হচ্ছে একটা বৃত্ত নিলাম, এই মনে করো, ঠিক আছে, নিলাম। আচ্ছা, আর আমি পাশে হচ্ছে একটা ত্বরণের, আচ্ছা একটু ভালো করে আঁকি তাহলে ভালো হবে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। এই, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমাদের
ল্যামডা দূরত্ব অতিক্রমের জন্য কোণের পরিমাণটা বা দশার পরিবর্তনটা হচ্ছে 2 পাই। দেখো তো, যদি প্রথমে আমরা এটার কথা বলি, এখান থেকে শুরু করছি, এই বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো ধরো এবার আমরা বললাম যে যখন উপরে উঠতেছি তখন মনে করো কোণের পরিবর্তন, এখানে মনে করো একটা নির্দিষ্ট কোণ হয়েছে, নির্দিষ্ট পরিমাণ কোণ হয়েছে, এই কোণের জন্য এটা বিন্দু পাচ্ছি এখানে। তাহলে যখন এখানে ছিল একদম জিরোতে ছিল, ঠিক আছে, তখন বিন্দু পেলাম কোনটা, এইটা। আচ্ছা, যখন থিটা পরিমাণ মনে করো থিটা 1 পরিমাণ সরে গেছে, ঠিক আছে, থিটা 1 পরিমাণ সরে গেছে, তখন বিন্দুটা পেলাম কোনটা, এটা। আচ্ছা, এবার ধরো আর একটু সরে গেছে, মনে করো এখানে আসছে, এটাকে বলতেছে থিটা 2 পরিমাণ। তাহলে বিন্দুটা পাচ্ছি মনে করো এখানে। আচ্ছা, যখন এটা একদম 90 হয়ে গেছে, এটা কিন্তু কোণ আমি ঘোরাচ্ছি, তার মানে পুরোপুরি 90 পরিমাণ যখন ঘুরিয়ে ফেলবো, যখন পুরোপুরি 90 ঘুরিয়ে ফেলবো, এই যে 90 ডিগ্রি যখন করে ফেলবো, তখন দেখো তো কি হচ্ছে, তখন আমরা পাচ্ছি মনে করো এইখানে, এই যে দেখো এই বিন্দুটা পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার ধরো পুরোটাকে আমরা ঘুরিয়ে 180 তে নিয়ে আসলাম। 180 নিয়ে আসা মানে কি, এটা যাবে এই বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 180 পরিমাণ ঘুরেছে, এই যে দেখো 180 পরিমাণ ঘুরেছে, 180 ডিগ্রি। যদি আরো ঘোরাই, মনে করো এখানে আনলাম, তাহলে কি হবে, কোন বিন্দুর সঙ্গে ম্যাচ করে দেখো তো, ধরো এখানে ম্যাচ করলো, ঠিক আছে। এবার পুরাপুরি 270 ঘুরালাম, এটা হচ্ছে মনে করো পুরোপুরি 270 ঘুরিয়েছি এবার, ঠিক আছে, পুরো 270 ডিগ্রি ঘোরাইছি। ওকে, ওই বিন্দুতে, এই বিন্দুর জন্য কি পাচ্ছি, 270 ঘোরানোর পরে কোন বিন্দুতে মিলিত হয় দেখো তো, একদম এখানে না। আচ্ছা, ফাইন, ওকে, এখানে মিলিত হচ্ছে। এবার যখন পুরোটাকে ঘুরিয়ে আমি আবারও এখানে নিয়ে আসছি, আবারও ধরো এখানে নিয়ে আসছি, পুরাটাকে ঘুরিয়ে আমি আবার এখানে নিয়ে আসছি, মনে করো এই জায়গায় নিয়ে আসছি, তাহলে কি হবে, এটা যাবে এবার এই বিন্দুতে না, এই দেখো। তাহলে বুঝতে পেরেছো কিনা, পুরা কোণ অর্থাৎ 360 ডিগ্রি যখন আমি ঘুরিয়েছি বা যখন 360 ডিগ্রি রোটেট হয়েছে বস্তুটা, তখন সেটা মিলিত হচ্ছে এই বিন্দুতে। তাহলে বলা যায় কি না এখান থেকে, যে এইটুকু ছিল আমাদের কি, এইটুকু ছিল হচ্ছে ল্যামডা পরিমাণ দূরত্ব, তাই না? ল্যামডা পরিমাণ দূরত্ব ছিল। এখন ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রমে কত কোণ ঘুরতে হলো, এই যে পুরা 360 ডিগ্রি কোণ ঘুরতে হলো, তাহলে 2 পাই এত ঘূর্ণন। ক্লিয়ার হয়েছে আশা করি। আমরা কিন্তু প্রত্যেকটা ঘূর্ণন, থিটা 1 ঘূর্ণনের জন্য মনে করো এই বিন্দু ছিল, থিটা 2 ঘূর্ণনের জন্য এই বিন্দু, 90 ডিগ্রি ঘূর্ণনে এই বিন্দু, ঠিক আছে। এইভাবে পুরাটা ঘুরিয়ে যখন আবার এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এই বিন্দুতে নিয়ে আসলাম, তখন কি হচ্ছে, এটা মিলিত হচ্ছে একদম এখানে, যে ঠিক আছে বিন্দু তৈরি হচ্ছে এখানে। ওকে, তাহলে গ্রাফটা কিন্তু এইভাবে তৈরি হয়। ধরো প্রথমে এই বিন্দুটা এখানে বসলো, তাহলে আস্তে আস্তে আমরা আগালাম, তারপর থিটা 2 এর জন্য আগালাম, 90 জন্য এইটুকু হলো, তারপর আস্তে আস্তে নামতেছে 180 জন্য, এই যে 180 জন্য এখানে মিলিত হলো। আচ্ছা, তারপরে 270 এর জন্য এখানে মিলিত হলো, এই যে নামতেছে। এবার যখনই 360 গেছো, এই 360 উঠে গেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রমে কৌণিক ঘূর্ণনটা কত, 2 পাই পরিমাণ। এই জন্যই বলা হয় ল্যামডা পরিমাণ ঘূর্ণনে বা ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রমে কৌণিক পরিবর্তনটা হবে কত, বা দশা কোণের পরিবর্তন হবে কত, 2 পাই পরিমাণ। এখন আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আবার পুরোটা ঘুরে, তাহলে আবার এখান থেকে শুরু হয়ে শেষ হবে, ঠিক আছে, তখন আবার এখান থেকে শুরু হয়ে এই শেষ হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তার মানে 360 ডিগ্রি ঘুরলে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, ঠিক আছে। আশা করি এটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি কিন্তু পুরো একটা বৃত্তের ঘূর্ণনের মাধ্যমে একটা পূর্ণ তরঙ্গ কিভাবে তৈরি হচ্ছে এটা দেখাই দিলাম, এবং এখান থেকে আমরা বলতে পারছি কি ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রমে কোণের পরিবর্তন বা দশা পরিবর্তন কত হবে, 2 পাই পরিমাণ, ঠিক আছে।
তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার এখান থেকে আরেকটু নতুন কনসেপ্ট দিব তোমাদেরকে, ঠিক আছে? নতুন কনসেপ্ট বলতে কেমন, এই ম্যাথগুলা সাধারণত এমসিকিউতে চলে আসতে পারে। এমসিকিউতে বলো, সিকিউতে বলো, বা বিভিন্ন কলেজ পরীক্ষায় কঠিন কঠিন প্রশ্ন, যেহেতু কলেজ পরীক্ষারা করে, কলেজ পরীক্ষায় কঠিন প্রশ্ন হয় বলে এই ধরনের ম্যাথগুলো একটু দেখা দরকার। ধরো এক্স ইকুয়ালস টু, আমি নিলাম ধরো হচ্ছে ধরো লাইক 5, আচ্ছা একটা রূপ বলে দিই, ধরো এক্স ইকুয়ালস টু এ cos ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এইরকম যদি রূপ থাকে, ঠিক আছে? নর্মালি আমরা কি শিখছিলাম, গতি সমীকরণ শিখছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? সেখান থেকে এই রূপটা আসতেছে। যদি এই রূপে কোনো ম্যাথ থাকে, কিভাবে তুমি সলভ করবে এটা তোমাদেরকে দেখাই দিই, আসো। তো আমরা জানি সরল ছন্দিত গতির গতীয় সমীকরণটা হচ্ছে, একটু আগে লিখলাম বা একটু আগে পেলাম, তাই না? x ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? আচ্ছা, এখন এই ওমেগা টি প্লাস ডেল এটাকে ভেঙে ফেলো। সূত্র কি বলতো, সাইন এ প্লাস বি, তাই না? তাহলে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, ঠিক আছে? ওকে, এ দিয়ে এবার গুণ করে দাও, তাহলে এ ইন্টু কস ডেল ইন্টু সাইন ওমেগা টি প্লাস এ ইন্টু সাইন ডেল ইন্টু কস ওমেগা টি। এই তো, এটাই হলো আমাদের গতির সমীকরণকে ভেঙে যখন লিখলাম তখন এটা আসতেছে, ঠিক আছে? এ কস ডেল ইন্টু সাইন ওমেগা টি প্লাস এ সাইন ডেল ইন্টু কস ওমেগা টি। ওকে, এখন খেয়াল করো তো ওই রূপটা আমরা পেলাম কিনা। ধরো এটাকে আমরা বলি এ প্রাইম দিলাম, এটাকে বি প্রাইম দিলাম। একটু খেয়াল করে দেখো তো আমরা ওই রূপটা পাইছি কিনা। যদি বলি এ কস ডেল, এটার মান হচ্ছে বি প্রাইম, ঠিক আছে? আবার এ সাইন ডেল, এটার মান হচ্ছে এ প্রাইম, ঠিক আছে? অবশ্যই বলা যায়, ওইটার সঙ্গে যদি মিলাতে চাই তাহলে বলতে পারি না বলতো, যে সাইন ওমেগা টি এর সহগ এ কস ডেল সেটা ধরলাম কত, বি প্রাইম, আর কস ওমেগা টি এর সহগ এ সাইন ডেল এটাকে বললাম এ প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার প্রশ্ন কি হবে জানো? প্রশ্ন হবে বিস্তারের মান কত বের করো। ওকে, ধরো একটা ম্যাথ করি, এই রিলেটেড একটা ম্যাথ করি, আসো। x ইকুয়ালস টু, মনে করো দেওয়া আছে 5 cos ওমেগা টি প্লাস 12 sin ওমেগা টি। আচ্ছা, এটা হচ্ছে সরল সন্ধিত গতির সমীকরণ একটা দেওয়া আছে। তোমাকে বলছে এখান থেকে বিস্তারটা কত বের করতে হবে। বিস্তার কত, আর এটা প্রশ্ন কৌণিক কম্পাঙ্ক কত। ঠিক আছে, এই দুটো প্রশ্ন করতে হবে, এই দুটো প্রশ্ন করা আছে, এই দুটো প্রশ্নের সলিউশন আমাদেরকে বের করতে হবে। ওকে, তো আসো আমরা সলভ করি। আচ্ছা, তো একটু মিলাই দেখো তো সমীকরণটা কেমন ছিল। x ইকুয়ালস টু a cos ডেল ইন্টু সাইন ওমেগা টি প্লাস a সাইন ডেল ইন্টু কস ওমেগা টি। এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কি হচ্ছে দেখো তো, x ইকুয়ালস টু a সাইন ডেল ইন্টু কস ওমেগা টি প্লাস a
কস ডেল ইন্টু সাইন ওমেগা টি এর সাথে তুলনা করে কি পাচ্ছি দেখো তো, তুলনা করলে আমরা কি পাচ্ছি, তুলনা করার পরে আমরা পাচ্ছি না এভাবে যে এ সাইন ডেল এটার মান হবে কত 5, তাহলে বলা যায় এ সাইন ডেল এটার মান হবে 5। আচ্ছা, আর এ কস ডেল এর মান হবে কত 12, তাহলে এ কস ডেল এটার মান হচ্ছে 12। ওকে, এবার এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এই তো, এবার যে কাজটা আমরা করব 1 নম্বর সমীকরণ স্কয়ার প্লাস 2 নম্বর সমীকরণ স্কয়ার, তাহলেই হবে। তাহলে চলো, এ সাইন ডেল সমান পেয়েছি 5, এ কস ডেল সমান পেয়েছি আমরা 12, এটাকে ধরেছিলাম 1 নাম্বার, এটাকে ধরেছিলাম 2 নাম্বার। এবার তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দেখি কত আসে। এ স্কয়ার সাইন স্কয়ার ডেল প্লাস এ স্কয়ার কস স্কয়ার ডেল ইকুয়ালস টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ঠিক আছে, এখান থেকে এ বের করতে হবে, এই হলো বিস্তারের মান। তাহলে এ স্কয়ার কমন নাও, তাহলে কি থাকছে সাইন স্কয়ার ডেল প্লাস কস স্কয়ার ডেল ইকুয়ালস টু হচ্ছে 5 স্কয়ার মানে 25 প্লাস এটা 144। ওকে, এখন বলো তো এইটুকুর মান কত আসে, এইটুকুর মান কত হবে 1 হয়ে যাবে না, এটুকুর মান 1 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি কিনা দেখো তো, এ স্কয়ার ইন্টু 1 ইকুয়ালস টু 169। ওকে, তাহলে এখান থেকে বলা যায় না যে বিস্তারের মান কত হচ্ছে প্লাস মাইনাস 13। এই তো, তো প্লাস মাইনাস না দিলেও হবে, কারণ প্লাস দিয়ে বোঝায় উপরের দিকে আর মাইনাস দিয়ে বোঝায় নিচের দিকে, তাই না? ওকে, তাহলে এই ইকুয়ালস টু বিস্তার আসলো কত 13 মিটার। এই তো, সো প্লাস মাইনাস দিবা না, তুমি জাস্ট বলবা যে বিস্তার আসবে হচ্ছে কত 13 মিটার। ওকে, আচ্ছা এবার পরের ম্যাথ, মানে যেটা বের করতে বলছে কি, পরের ম্যাথে বের করতে বলছিল কৌণিক কম্পাঙ্ক কত, মানে ওমেগা বের করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এর মান তো পেয়ে গেছি, তাহলে এর মান যেহেতু পেয়ে গেছি এবার আমরা বসিয়ে দিতে পারি কিনা বলো তো, যে এক্স ইকুয়ালস টু কি ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা ছিল তাই না? আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদেরকে, এ যেহেতু পেয়ে গেছি এ বসাই দিব। আচ্ছা ফাইন, সমীকরণটা কি ছিল 5 cos ওমেগা টি প্লাস 12 sin ওমেগা টি। ওকে, ঠিক আছে, এবার একটা জিনিস করতে হবে, সেটা হলো ডেল বের করতে হবে। এই যে ডেলের মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে ডেলের মানটা বের করে ফেলে আসো। তাহলে একটা প্রশ্ন এখানে অ্যাড করে নাও, এখানে একটা প্রশ্ন অ্যাড করে নাও যে ডেলের মানটা কত, এটাও লাগতে পারে, ঠিক আছে? ডেলের মানটা অর্থাৎ দশাকোণটা কত, এটা আমরা বের করি আসো। তাহলে দশাকোণ কেমনে বের করবা, ডেলই তো বের করতে বলছে তাই না? তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 1 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে কি পাচ্ছে দেখো তো, a ইন্টু সাইন ডেল ডিভাইডেড বাই a ইন্টু কস ডেল ইকুয়ালস টু হচ্ছে 5/12, তাই না? a এবং a কেটে দাও, তাহলে থাকছে কি সাইন বাই কস মানে হচ্ছে tan ডেল ইকুয়ালস টু 5/12। তাহলে বের করে ফেলো ডেল কত হবে, ডেল ইকুয়ালস টু tan ইনভার্স 5/12। এই তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের দশাকোণের মান। আচ্ছা, তাহলে দশাকোণও চলে আসছে, সবই আমাদের চলে আসছে, ঠিক আছে না? এখান থেকে দশাকোণ বের করে ফেলেছি আমরা,
তারপরে হচ্ছে আমরা সর্বোচ্চ সরণ বা বিস্তারের মানও কিন্তু বের করে ফেলেছি। ঠিক আছে, ওকে। এখন এই ধরনের ম্যাথ তোমার হচ্ছে এমসিকিউতে কিন্তু আসতে পারে, কিন্তু এত বড় বা এত লেন্দি করে করলে কিন্তু ঝামেলা, তাই না? এত লেন্দি করে করলে যেহেতু ঝামেলা, তুমি যেটা করবা একটু ইজি করে নাও ম্যাথটাকে। কিভাবে ইজি করবা দেখো, তোমার ম্যাথটা ছিল কি, এটা ফর এমসিকিউ ট্রিক্স, এমসিকিউ ট্রিক্স দেখাচ্ছি। দেখো, ধরো ম্যাথটা ছিল x ইকুয়ালস টু 5 cos ওমেগা t প্লাস 12 sin ওমেগা t, এরকম ছিল। ওকে, আচ্ছা, শর্টকাটে তুমি বিস্তার বের করতে চাও এবং তোমার হচ্ছে ডেল অথবা দশাকোণ বের করতে চাও, তাই না? তাহলে দেখো কি করবা, a ইকুয়ালস টু রুট ওভার cos ওমেগা t এর সহগ, তাহলে cos ওমেগা t এর সহগ স্কয়ার প্লাস sin ওমেগা t এর সহগ স্কয়ার। এই তো, ঠিক আছে, ডান। তাহলে cos ওমেগা t এর সহগ কত 5 আর sin ওমেগা t এর সহগ কত 12, তাহলে করে ফেলি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার হুইচ ইজ রুট ওভার 169, তার মানে আনসার আসছে কত 13 মিটার। এই তো হয়ে গেল। আচ্ছা, আর যদি ডেল বের করতে হয় তাহলে কি করবা, ডেল ইকুয়ালস টু tan ইনভার্স এটা বাই এটা, অর্থাৎ cos ওমেগা t এর সহগ ডিভাইডেড বাই sin ওমেগা t এর সহগ। এই তো, ঠিক আছে। তাহলে দেখো এমসিকিউ শর্টকাট ট্রিক্সটাও কিন্তু দেখিয়ে দিলাম। আমরা এখানে আগেই বলেছি যে এইচএসসি এবং অ্যাডমিশন দুইখানেই করা যায়, দুইখানে অ্যাপ্লাই করা যাবে, এমনভাবে কিন্তু ম্যাথগুলো শিখবো। ঠিক আছে, তাহলে বড় ম্যাথ ছিল, আমরা এমসিকিউ ট্রিক্সের মধ্যে সহজ করে দিলাম ব্যাপারটাকে। ঠিক আছে, যাতে করে তোমরা ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের ম্যাথ আসলে সলভ করতে পারো। ওকে, আচ্ছা, এবার ধরো আমরা কিছু প্রবলেম সলভিং করি। অলরেডি কিছু প্রবলেম অলরেডি সলভ করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার নেক্সট কনসেপ্টে আমরা শিখব সরল ছন্দিত স্পন্দনের, ধরো গতি সমীকরণ তো শিখেছি, বেগের সমীকরণ, কিভাবে বেগ বের করতে হয়, ত্বরণের সমীকরণ, এগুলো শিখব। ওকে, তাহলে আচ্ছা, তাহলে গতি সমীকরণ কি ছিল, x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল, তাই না? এটা ছিল হচ্ছে গতি সমীকরণ। আচ্ছা, বেগ কি জিনিস বলতো? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণের মানে হলো বেগ, তাই না? তাহলে আমরা যদি এখানে ddt অফ a sin ওমেগা t প্লাস ডেল এইভাবে লিখি, ব্যাপারটা কি ঠিক আছে কিনা বলো তো? সরণের মানটা লিখে দিলাম এখানে। আচ্ছা, এবার আসো অন্তরীকরণ করি। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অন্তরীকরণ তোমরা হয়তো জানো না, বা অনেকে হয়তো প্রথম এই ভিডিও দেখছো আমার, যার কারণে কি হবে অন্তরীকরণটা শিখে আসনি হয়তো। সেক্ষেত্রে এই ম্যাথটার জন্য সহজ নিয়ম যেটা, সেটা আমি বলে দিচ্ছি। সবসময় মনে রাখবা এখানে টি আছে, এখানেও টি আছে, তাহলে টি হচ্ছে চলক, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে, তাহলে টি যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের চলকের পার্ট। আচ্ছা, আর এই পার্টটা হচ্ছে ধ্রুবক, তাহলে এ হলো ধ্রুবক। সবসময় মনে রাখবা চলকের সঙ্গে ধ্রুবক গুণ থাকলে ধ্রুবককে বের করে দিবা, এই যে, ঠিক আছে, ধ্রুবককে এভাবে বের করে দিবা। আচ্ছা, এবার সাইনের করলে কি হবে জানো? সাইনের করলে হবে কস, মনে রাখবা সাইনকে অন্তরীকরণ করলে হবে কস, এবং এই পুরো মানটা থাকবে তার সাথে। অর্থাৎ প্রথমে আমরা শুধু সাইনে করছি, সাইন মানে কিন্তু পুরোটা সহ, তাহলে সাইন
করলে হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ডেল ইনটু, তাহলে প্রথমে সাইনের জন্য করেছি, তারপর চলে যাব এবার ভিতরে ওমেগা টি প্লাস ডেল, এখানে চলে যাব। দেখো তো ডেল তো ধ্রুবক, পরে করছি, ওমেগা ইনটু টি আছে না, তাহলে ওমেগা হলো চলক, তাহলে দেখো এটাকে আমি ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল এভাবে লিখি। তাহলে প্রথমে এ কে বের করে দিয়েছি, শুধু সাইনের করলাম, হয়ে গেল কস ওমেগা টি প্লাস ডেল। এবার ভিতরে করব, অর্থাৎ যেখানে টি আছে ওই পার্টটাকে করবো এবার। এটাকে বলা হয় তোমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, বা এটাকে আমরা বলি চেইন রুল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চলক থাকবে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে থাকা লাগবে, ঠিক আছে। তাহলে এ কস ওমেগা টি প্লাস ডেল এখানে করলে দেখো তো টি হলো চলক, টি এর সাপেক্ষে করতে বলছে, ওমেগা হলো ধ্রুবক, তাহলে ধ্রুবককে রেখে শুধু চলকের করো, তাহলে এ ইন্টু কস ওমেগা টি প্লাস ডেল ইন্টু, তাহলে ওমেগাটা বের হয়ে আসবে। আচ্ছা, টি ডিডিটি অফ টি কত হবে 1 হবে, তাই না, কিছু মান আমি লিখে দিই পাশে, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। অনেকের ক্ষেত্রে অনেকে হয়তো ফেস করছো যে প্রবলেমগুলো, মনে রাখবা ডিডি এক্স অফ এক্স থাকলে এটা মান হবে 1, তারপরে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন হলে এটার মান হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা হলো এটার সাপেক্ষে করতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন, এটার অন্তরীকরণের মান হবে এটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আবার ডিডি এক্স এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণের মান হবে 1, তারপরে ডিডি এক্স অফ সাইন যদি হয়, ঠিক আছে, সাইনকে করলে আমরা পাচ্ছি কস এক্স, আর যদি তুমি হচ্ছে কস কে করো তাহলে পাবো আমরা মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এখানে ছিল এক্স এর সাপেক্ষে, নিচে ছিল ডিএক্স, তাই না, আর এক্ষেত্রে নিচে ছিল কি ডিটি, মানে টি এর সাপেক্ষে, সরি টি এর সাপেক্ষে এই পুরোটার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তাহলে ওমেগা বের হয়ে আসলো, ডিডিটি অফ টি মান কত হবে 1, আচ্ছা, ডেল কে করলে 0, কারণ ডেল হচ্ছে ধ্রুবক, তো মনে রাখবা শুধু ধ্রুবকের করলে, শুধু যদি ধ্রুবকের করি আমরা ডিডিএক্স অফ শুধু ধ্রুবকের যদি করি সেক্ষেত্রে মান হবে 0, এই তো, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে বলো তো, বেগ পেয়ে গেলাম আমরা ফাইনালি v ইকুয়ালস টু ওমেগা এ ইন্টু কস ওমেগা টি প্লাস ডেল, এই তো, এটা হচ্ছে বেগের মান, বেগের সমীকরণ বলতে পারো, ওমেগা এ ইন্টু কস ওমেগা টি প্লাস ডেল। তুমি চাইলে এখান থেকে খুবই ইজিলি বেগের সূত্র বের করতে পারবে। কিভাবে করবে দেখো, v ইকুয়ালস টু পেয়েছিলাম ওমেগা এ ইন্টু কস ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে সমীকরণ, তাই না, এই সমীকরণ থেকে তুমি সূত্র বের করবে, তাহলে ওমেগা ইন্টু এইটুকুকে নিয়ে কাজ করো, এইটুকুকে নিয়ে কাজ করো, দেখো তো রুট ওভার এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল লেখা যায় না। আচ্ছা, ওমেগা ইন্টু মানে জাস্ট এটাকে স্কোয়ার দিয়ে রুট আকারে লিখেছি, যদি রুট থাকে স্কোয়ারটা কেটে এই অবস্থায় চলে আসবে। আচ্ছা, এবার এ স্কোয়ার কস স্কোয়ার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, তাই না, এই তো। আচ্ছা, এবার তাহলে বলো ওমেগা ইন্টু রুট ওভার গুণ করে দাও এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। এখন বলো তো এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেলকে কি বলা যায়, একটু আগে শিখেছিলাম, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার লেখা যায়, তাই না, বলো তো এক্স স্কোয়ার লেখা যায় এটাকে। তাহলে আমরা ফাইনালি বেগের সূত্র পাচ্ছি কি, v ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই তো, এটা হলো বেগের সূত্র, ঠিক আছে, v ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হলো বেগের সমীকরণ, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে সমীকরণ, বেগের সমীকরণ, আর এটা হচ্ছে সূত্র, বেগের সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে কি হয় জানো? প্রশ্ন আসবে যে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, অথবা সর্বোচ্চ বেগের মান কত, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট বিন্দুতে বেগের মান কত, এইরকম প্রশ্ন আসবে। তো ধরো আমরা এরকম কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। ওকে, ধরো এরকম একটা পেন্ডুলাম আছে বা দোলক আছে, এটাকে আমরা এইটুকু টেনেছি, ঠিক আছে, এইটুকু টেনে ছেড়ে দিয়েছি। তাহলে কি করবে? সেটা হচ্ছে দুলতে থাকবে, ঠিক আছে, দুলতে থাকবে। আচ্ছা, তো আমি যতটুকু পরিমাণ নিয়েছি এই বিন্দুটা হবে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু। আচ্ছা, এই বিন্দুটাকে আমরা বলবো সাম্যাবস্থা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো সর্বোচ্চ বিন্দু, তুমি মনে করো এটা হচ্ছে আমাদের একটা দোলক, আমি এইভাবে টেনে ছেড়ে দিব, তাহলে এইভাবে দুলবে, রাইট? এইভাবে দুলবে। ওকে, তাহলে আমি যে সর্বোচ্চ পরিমাণ টেনেছি এইখানে কিন্তু আমি এভাবে স্থির রেখেছিলাম না, স্থির রাখার কারণে বেগটা কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগের মান হবে 0, এই তো, ঠিক আছে। এবং সর্বোচ্চ বিন্দুতে বিস্তার কত হবে জানো, বা সরণ কত হবে? সর্বোচ্চ বিন্দুতে সরণ হবে বিস্তারের সমান, অর্থাৎ এটা ছিল সাম্যাবস্থা, এটা হলো সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুর পরে আর যাওয়া পসিবল না, তাহলে সর্বোচ্চ বিন্দুতে সরণটা হবে বিস্তারের সমান। ওকে, তাহলে যদি আমরা একটু চেক করে দেখি যে আমাদের আইডিয়া ঠিক আছে কিনা, তাহলে ভি সর্বোচ্চ বিন্দু, তাহলে দেখো তো কত হয়? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান কত? এ, তাহলে এ স্কোয়ার, এই দেখো 0, মিলছে? কনসেপ্ট কিন্তু আমাদের ঠিক আছে, তাই না? তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগের মান হবে 0। এবার যদি সাম্যাবস্থায় বলি, দেখো তো সাম্যাবস্থা এখান থেকে তো শুরু হয়েছিল, মানে এই হলো সাম্যাবস্থা, আমি টেনেছিলাম, তাই না? তাহলে শুরু কোথায় ছিল? সাম্যাবস্থা থেকে। সাম্যাবস্থায় কি কোনো সরণ ছিল? সরণ ছিল না, রাইট? তাহলে সরণটা হবে 0, তাহলে সাম্যাবস্থার জন্য সরণ হবে 0, এই তো। তাহলে এখন বলো ভি ম্যাক্স, সাম্যাবস্থায় সর্বোচ্চ বেগ পাবো কত? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে হবে ওমেগা ইন্টু এ, এই তো। তাহলে সাম্যাবস্থা থেকেই সবকিছু শুরু হয়, তাহলে সাম্যাবস্থায় সরণটা কত ছিল? 0, কোনো সরণ ঘটেনি, তাহলে তখন সর্বোচ্চ বেগ পাচ্ছি কত? ওমেগা ইন্টু এ। তাহলে সাম্যাবস্থায় আমরা সর্বোচ্চ বেগ পাবো ভি ম্যাক্স, ঠিক আছে, এই তো। ওকে, আর যে কোনো বিন্দু যদি হতো, যে কোনো বিন্দু, ধরো যে কোনো বিন্দু, এইটা হচ্ছে মনে করো যে কোনো বিন্দু, এবং সরণ ঘটছে ফর এক্সাম্পল এক্স পরিমাণ, তাহলে এই বিন্দুতে বেগ হবে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এই তো। তাহলে যে কোনো অবস্থানে যদি বেগ বের করতে হয় সেটা হবে ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সর্বোচ্চ বিন্দুতে বেগটা 0, আর সাম্যাবস্থায় বেগটা হবে সর্বোচ্চ, ঠিক আছে। ওকে, তাহলে বেগের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, সাম্যাবস্থা, ঠিক আছে, সবকিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার ধরো ত্বরণের কথা বলি, ঠিক আছে, ত্বরণ। তাহলে ত্বরণ কি জিনিস বলো তো? সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণের মানই হলো ত্বরণ, তাই না? তাহলে আমরা বসে দিতে পারি ডিডিটি অফ বেগ কত পেয়েছিলাম? ওমেগা এ, বেগের সমীকরণ বসাবা, ইন্টু কস ওমেগা টি প্লাস ডেল, এই তো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো
ওমেগা এ দুইটাই ধ্রুবক না, বের করে দাও। কসের করলে কি হবে, একটু আগে বললাম মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, এখন শুধু যদি আমরা এই ওমেগা টি প্লাস ডেলের করি, একটু আগে করলাম শুধু ওমেগা টি প্লাস ডেল, তাহলে কি আসবে, টি এর জন্য করলে ডি ডিটি অফ টি মানে কত 1, ওমেগা শুধু থেকে যাবে, আর ডেলের করলে কত 0, তাহলে শুধু ওমেগা। আচ্ছা, তাহলে পাচ্ছি এই মাইনাসটা বের করে দাও, মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে ত্বরণের সমীকরণ, ঠিক আছে, এটাই হচ্ছে ত্বরণের গতির সমীকরণ বা ত্বরণের গতীয় সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, যদি এখান থেকে তোমার সরাসরি সূত্র বের করতে হয় তাহলে কি হবে বলো তো, এই মানটাকে অর্থাৎ এ সাইন ওমেগা টি প্লাস ডেলকে কি বলা যায়, এক্স বলা যায় না। তাহলে আমরা যদি এটার মান বসিয়ে দিই এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এটাই হচ্ছে ত্বরণের সূত্র, এটাই হলো ত্বরণের সূত্র, এই তো, ঠিক আছে। তাহলে ত্বরণের সূত্র হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা যেটা করব, সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত হবে, সেম ভাবে সাম্যাবস্থায় ত্বরণ কত হবে, এই জিনিসটা একটু দেখি। তাহলে আগের মতো, এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এখান থেকে একটু দূরত্ব ধরলাম হচ্ছে x ইকুয়ালস টু a পরিমাণ, হ্যাঁ, এটা সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে কত হবে দেখো তো, সর্বোচ্চ বিন্দু, আর এটা হচ্ছে সাম্যাবস্থা। ওকে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু, আচ্ছা দেখো তো এখানে এক্স এর মানটা কত, এক্স হচ্ছে সরণ তাই না, সরণের মানটা কত, বিস্তারের সমান, তাহলে এক্স ইকুয়ালস টু হবে এ, এটাকে বলা হয় সর্বোচ্চ ত্বরণ, এ ম্যাক্স, এ ম্যাক্স, ঠিক আছে। যখন তুমি শুধু মান বের করছো, এখানে কিন্তু মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে ত্বরণটা হবে সরণের বিপরীতে, তার মানে দিক বোঝাচ্ছে, কিন্তু যখন তুমি শুধু মান বের করবা যে ত্বরণের মান কত বা সর্বোচ্চ ত্বরণের মান কত, তখন কিন্তু শুধু প্লাসটা ইউজ করবা, অর্থাৎ ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, সাম্যাবস্থায় যদি বলি, সাম্যাবস্থায় কিন্তু কোনো সরণ নাই তাই না, এক্স ইকুয়ালস টু 0, তাহলে সাম্যাবস্থায় ত্বরণটা হবে কত, সাম্যাবস্থায় ত্বরণটা হবে 0, কারণ সরণ হচ্ছে 0, এই তো। তাহলে দেখছো আমরা কিন্তু সাম্যাবস্থায় ত্বরণ পাচ্ছি সর্বনিম্ন 0। আচ্ছা, আর হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে আমরা পাচ্ছি কি, ত্বরণটা সর্বোচ্চ এ ম্যাক্স, ঠিক আছে। যদিও এটাকে সর্বনিম্ন বললে হবে না কারণ মাইনাস আছে, ঠিক আছে, স্টিল আমরা মাইনাসটাকে ইগনোর করছি মানের বেলায়, মানের ক্ষেত্রে মাইনাসটাকে ইগনোর করব। তাহলে সর্বনিম্ন বলতে পারি এইভাবে যে মানের ক্ষেত্রে মাইনাসটা ইগনোর করে সাম্যাবস্থায় ত্বরণ হচ্ছে 0 সর্বনিম্ন, আর সর্বোচ্চ বিন্দু ত্বরণ হবে সর্বোচ্চ এ ম্যাক্স, সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, মাইনাসটাকে ইগনোর করে শুধু ওমেগা স্কোয়ার এ বলবো, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আমাদের ত্বরণের কনসেপ্ট। তাহলে আমরা সরল ছন্দিত গতির গতীয় সমীকরণ শিখলাম, মানে সরণের সমীকরণ শিখলাম, বেগের সমীকরণ শিখেছি, বেগের সূত্র শিখেছি, ত্বরণের সমীকরণ এবং ত্বরণের সূত্র শিখেছি, ঠিক আছে। এইগুলোই কিন্তু আমাদের সিকিউ এমসিকিউতে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এবার তাহলে আমরা কিছু প্রবলেম সলভিং করি। ওকে, আসো কিছু প্রবলেম সলভিং করি আমরা। এই যে এটা কিন্তু বুয়েট 21-22-এ আসছে, বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। সাম্যাবস্থা থেকে কত দূরে এসএইচএ মানে সিম্পল হারমোনিক মোশনে থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের এত হবে, বস্তুর বেগ। আচ্ছা, তাহলে দেখো তো বস্তুর বেগ মনে করো ভি, সর্বোচ্চ বেগ কত, ভি ম্যাক্স, তাহলে বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3, তার মানে ভি ম্যাক্স বাই 3। আচ্ছা, এখন বলেছে কত দূরে,
তার মানে এক্স বের করতে হবে। তাহলে দেখো তো ভি মানে কি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু ভি ম্যাক্স কত একটুকে শিখলাম, ওমেগা ইন্টু এ সর্বোচ্চ বেগ বাই 3। আচ্ছা, এখান থেকে তুমি ওমেগা এবং ওমেগাটা কেটে দাও, ঠিক আছে, 3 দিয়ে বাম পাশে গুণ দিয়ে দাও, তাহলে 3 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ। এবার উভয় পক্ষে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কত আসে দেখো তো, তাহলে 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তাহলে 9 এ স্কোয়ার, এই স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসি, ইকুয়ালস টু 9 এক্স স্কোয়ার। তাহলে 9 এ স্কোয়ার রাখলাম, 9 এক্স স্কোয়ারকে ডান পাশে পাঠালাম, এ স্কোয়ারকে বাম পাশে আনলাম, তাহলে 8 এ স্কোয়ার ইকুয়ালস টু 9 এক্স স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করে দাও, তাহলে কত হবে রুট ওভার 8। রুট ওভার 8 মানেই হচ্ছে এভাবে রাখো, রুট ওভার 8 এ ইকুয়ালস টু, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 8 এ ইকুয়ালস টু 3x, ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, x ই বের করতে হবে, কারণ বলেছে কি সাম্যাবস্থা থেকে কত দূরে, তার মানে তোমাকে বের করতে হবে x এর মান, ঠিক আছে। ওকে, তাহলে x ইকুয়ালস টু পাচ্ছি আমরা প্লাস মাইনাস রুট ওভার 8 বাই 3 ইন্টু এ। এখন এই যে রুট ওভার 8 লিখলাম না, রুট ওভার 8টাই কিন্তু তোমার রুট ওভার 8টাই কিন্তু হচ্ছে 2 রুট 2, কিভাবে হয় দেখো তো, 4 দুগুণে 8, তাই না, তাহলে 2 রুট 2, এই তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি না যে এটা ইকুয়ালস টু x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 রুট 2 বাই 3a, এই তো। সাম্যাবস্থা থেকে এত দূরে ধনাত্মক দিকেও হতে পারে, ঋণাত্মক দিকেও হতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন দেখো, সিকিউরিটি আসছে 21-22-এ, একটি ওজন মাপার স্প্রিং নিক্তির ওপর দাঁড়ানোর পর তুমি লক্ষ্য করলে যে সাম্যাবস্থায় আসার পূর্বে নিক্তির কাঁটাটি সাম্যাবস্থার দুই পাশে কয়েকবার দোল খায়। আচ্ছা, দোলনকাল 0.8 সেকেন্ড হলে, তার মানে টি দেওয়া আছে, তোমার ভর এত হলে মানে এম দেওয়া আছে, নিক্তির স্প্রিং ধ্রুবক কত। আচ্ছা, তো একটা ফর্মুলা এটার জন্য শিখে ফেলি আমরা, সেটা হচ্ছে এরকম যে টি ইকুয়ালস টু, যদি এটা শিখেছি আমরা তাই না, ধরো ওমেগা ইকুয়ালস টু শিখেছিলাম না 2 পাই বাই টি, ঠিক আছে। আচ্ছা, আবার ওমেগা ইকুয়ালস টু কি শিখছিলাম, রুট ওভার কে বাই এম, তাই তো। দুটো যদি কম্বাইন করে দেই তাহলে বলা যায় কি না রুট ওভার কে বাই এম ইকুয়ালস টু 2 পাই বাই টি, ঠিক আছে। বের করতে হবে কিসের মান, স্প্রিং ধ্রুবক কে, কে হলো কিন্তু এখানে স্প্রিং ধ্রুবক, তাহলে কে এর মান বের করতে হবে, উভয় পক্ষে স্কয়ার করে দাও, তাহলে কে বাই এম ইকুয়ালস টু 4 পাই স্কয়ার বাই টি স্কয়ার, এই তো। তাহলে শুধু কে বের করতে হবে, তাহলে কে ইকুয়ালস টু 4 পাই স্কয়ার ইনটু এম ডিভাইডেড বাই টি স্কয়ার, এই তো। পায়ের মান তুমি জানো 3.1416, স্কয়ার করে দিবা, এম এর মান দেওয়া আছে 64 কেজি, টি এর মান হচ্ছে 0.8 সেকেন্ড, স্কয়ার করে দিবা, তাহলেই এটার আনসার চলে আসবে কে, অর্থাৎ স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এবং মনে রাখবা স্প্রিং ধ্রুবকের একক কিন্তু অলওয়েজ নিউটন পার মিটার, ঠিক আছে, নিউটন পার মিটার। ওকে, নেক্সট ম্যাথ, এটাও সিকিউরিটি আসছে, দেখো 20-21-এ। ওকে, সরল সহিত স্পন্দন সম্পন্ন একটি বস্তুর বেগ হচ্ছে এত, আচ্ছা, সরণ তখন 4 মিটার, তার বেগ এত, সরণ তখন এত, দোলনের বিস্তার
ও পর্যায়কাল নির্ণয় করো। বিস্তার মানে এ বের করতে বলছে, পর্যায়কাল সো টি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বেগ 1 v1, এটা হচ্ছে সরণ 1 x1। আচ্ছা, এটা হলো মনে করো বেগ 2, আর এটা হচ্ছে সরণ 2 x2। ঠিক আছে, তাহলে ফর্মুলায় চলে যাই। কি ফর্মুলা শিখছি বলো তো? v2 বাই v1। আচ্ছা, আগে প্রথমে আমরা বেসিক ফর্মুলাটা লিখে ফেলি। v ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তাহলে বলতে পারি কিনা বলো তো? v2 বাই v1 ইকুয়ালস টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচেও ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখানে বলো x2 স্কোয়ার, আর এখানে হবে নিচে x1 স্কোয়ার। এই তো ঠিক আছে, ওমেগা ওমেগা কেটে দাও। আচ্ছা, যেহেতু সরল সন্ধিত স্পন্দনের একটি বস্তুর জন্য বলেছে, সো ওমেগাটা হবে সেম। আচ্ছা, এবং বিস্তারও হবে সেম, শুধু সরণটা ছিল আলাদা। তাহলে এবার তুমি এখানে মান বসিয়ে দাও। কি কি দেওয়া আছে? ধরো প্রথমে বেগ দেওয়া আছে হচ্ছে v2 আমরা বলেছিলাম 4, v1 হচ্ছে 3 ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 4 হুইচ ইজ 16। এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে তোমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও। 16 বাই 9 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 9 বাই এ স্কোয়ার মাইনাস 16 হলো। গুণ করে দাও, আর গুণ করে দাও। তাহলে 16 এ স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 9 এ স্কোয়ার মাইনাস 9। তাহলে 16 এ স্কোয়ার, 9 এ স্কোয়ারটাকে নিয়ে আসি বাম পাশে। 16 টু 16 হচ্ছে তোমার 256 আই গেস, স্টিল একটু চেক করে নিব। হুম, 256 ঠিক আছে। এই ভ্যালুটাকে আমরা নিয়ে যাব ডান পাশে, 9 9 81। এই তো ঠিক আছে। তাহলে 16 মাইনাস 9 এটা হচ্ছে 7 এ স্কোয়ার ইকুয়ালস টু 256 মাইনাস 81 175। সো যদি আমি ডিভাইড করে দিই, এ স্কোয়ার ইকুয়ালস টু আসবে 7 দিয়ে এটা ডিভাইড করে আসবে 25। সো এর ভ্যালু আসছে 5 মিটার। ঠিক আছে, এই তো এর ভ্যালু আসলে 5 মিটার। আচ্ছা, এবার যেহেতু পর্যায়কাল বের করতে বলছে, তাহলে পর্যায়কাল কি করবা? পর্যায়কালের জন্য ফর্মুলা কি বলো তো? t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। এখন ওমেগাটা বের করতে হবে, তার মানে কোনো একটা থেকে তুমি ওমেগাটা বের করে ফেলো। অর্থাৎ কোনো একটা সমীকরণে ধরো v1 আছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস x1 ছিল এটা 16। এই তো এখান থেকে তুমি হচ্ছে ওমেগাটা বের করে ফেলো। ওমেগা বের করে ফেলবা, এইখানে বসিয়ে দিবা 2 পাই বাই ওমেগা, এখানে বসিয়ে দিবা, তাহলে টি এর মান চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে হচ্ছে যেমনটা ক্লাসের শুরুতে বলেছিলাম, আজকে হচ্ছে আমরা গতি সমীকরণ শিখব, সমস্ত বেসিক শিখব, সমস্ত বেসিক কিন্তু আমরা শিখেছি। দেন আমরা হচ্ছে সরণের সমীকরণ, বেগের সমীকরণ, বেগের সূত্র, ত্বরণের সমীকরণ, ত্বরণের সূত্র, পর্যায়কাল বের করা, ঠিক আছে, দশা কোণ বের করা সেটার কনসেপ্ট,
ঠিক আছে? সবকিছুই কিন্তু আমরা আজকে শিখেছি। তো আজকের মতো এটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।